স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, সাথে আছে আমি শামীম ইব্রাহিম। অফিসের একঘেয়ে বিরক্তিকর পরিবেশ করে কাজ করা মানেই জীবনের শান্তি নষ্ট। সারাক্ষণ কাজ হারানোর দুশ্চিন্তা তাড়িয়ে বেড়ায় প্রতিষ্ঠানের প্রায় অর্ধেক কর্মীকে। হার্ভার্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা দেখা গেছে, বসের চাপ থেকে মুক্তি পেতে চিকিৎসকের কাছেও গেছে অনেক কর্মীরা। আজ আমরা আলোচনা করব স্ট্রেস ম্যানেজমেন্ট, কর্মক্ষেত্রে চাকরিজীবী স্ট্রেস ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়। এই নিয়ে আজ আমাদের সাথে আলোচনা করতে এসেছেন স্ট্রেস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং বাংলাদেশ এক্সপ্রেস কোম্পানি লিমিটেডের হেড অফ এইচআর এম এ মান্নান এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রুমা খন্দকার। জনাব মান্নান এবং জনাব রুমা খন্দকার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি, ভালো আছি। জনাব মান্নান, প্রশ্ন আপনাকে শুরু করতে যাচ্ছি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কর্মক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট, চাপ বা ধকল ব্যবস্থাপনা যদি আমরা বলি। কেন অফিসে বা কর্মক্ষেত্রে স্ট্রেস হয়? এটা কি ভালো না খারাপ, নাকি প্রয়োজন আছে? ওকে, থ্যাংক ইউ। জি, অ্যাকর্ডিং টু আমেরিকান ইনস্টিটিউট অফ স্ট্রেস, 60% প্রবলেম স্ট্রেস রিলেটেড। যত আমাদের অসুখ বিসুখ, সেটা ছোট সমস্যা হোক বড় সমস্যা হোক, এটা স্ট্রেস রিলেটেড। ঠিক আছে। রুগী মানে পেশেন্ট যেগুলা ডক্টর ভিজিট করে, সেখানে দেখা গেছে 4 জনের মধ্যে 3 জনই স্ট্রেস রিলেটেড প্রবলেম নিয়ে যায়, যার ফলে দেখবেন ডাক্তাররা গেলেই ঘুমের ওষুধ দিয়ে দেয়। আচ্ছা, ওকে। আমাদের যে হার্ট অ্যাটাক হয়, এর 25% রিস্ক বেড়ে যায় স্ট্রেসের কারণে। আচ্ছা। আমাদের যে স্ট্রোক হয়, স্ট্রোকটার 50% রিস্ক বেড়ে যায় স্ট্রেসের কারণে। এবং স্ট্রেসটা যদি ক্রনিক হয়, তাহলে আমাদের ডিসিশন মেকিং সাফার করে, ক্রিটিক্যাল রিজনিং হয় না, ব্যাহত হয়। দ্যাট মিনস ক্রিয়েটিভিটি এটা হ্যাম্পার হয় না। আবার যদি বিজনেস লসের কথা বলি, উন্নত বিশ্বে স্ট্রেস রিলেটেড বিজনেস লস হিউজ। ওকে, ইভেন আমেরিকার কথা যদি বলি, সেখানে 200 থেকে 300 বিলিয়ন ইউএসডি ইয়ারলি লস হয় স্ট্রেস রিলেটেড সমস্যায়। আচ্ছা, দ্যাট মিনস এখান থেকে আমরা কি চিন্তা করতে পারি যে স্ট্রেস মানে সামথিং ভেরি ব্যাড, সামথিং খুবই খারাপ। আপনার দেশে তাই মনে হচ্ছে? হ্যাঁ, মানে এটাই আমাদের কনভেনশনাল বা যে মানুষের যে গতানুগতিক প্রচলিত ধারণা বা বিশ্বাস যে স্ট্রেস মানেই খুবই খারাপ জিনিস। এটা আমাদের জীবনের জন্য খুবই হুমকি স্বরূপ, ক্ষতির কারণ। কিন্তু আমি আজকের এই আলোচনায় যে মেসেজটা খুব জোরালোভাবে দিতে চাই সবাইকে, সবার জানার জন্য, বোঝার জন্য, সেটা হলো স্ট্রেস যত বেশি খারাপ, তার চেয়ে অনেক বেশি ভালো। এটাই হলো আমাদের জানার আছে, বুঝার আছে, মানার আছে। মানে স্ট্রেসটা খুবই পজিটিভ। আগে যেটা বললাম যে স্ট্রেসের যে বিভিন্ন খারাপ দিকটা, ওইটাকে বলে নেগেটিভ স্ট্রেস, যেটাকে ডিস্ট্রেসও বলে। বাট আরেকটা যেটা বললাম যেটা পজিটিভ স্ট্রেস, যেটা ইউট্রেস, যেটা ভালো, অনেক বেশি ভালো। কারণ হচ্ছে দেখেন, মানুষের জীবন তো স্ট্রেস ছাড়া হতে পারে না। আমরা তো ছোটোবেলা থেকে জেনেছি যে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, আপস অ্যান্ড ডাউন, ভেরি কমন পার্ট অফ লাইফ, রাইট? আপনি মানে স্ট্রেস মানেই আপনি স্ট্রেস না থাকলে আপনি কাজই করতেন না। এক্স্যাক্টলি, স্ট্রেস আসে জন্যই কাজ করেন। জীবনে যদি উন্নতি করতে চান, তাহলে আপনাকে চ্যালেঞ্জ নিতেই হবে। আর চ্যালেঞ্জ নেওয়া মানেই আপনি স্ট্রেস আসবে। তো এইখানে আরেকটু বলি যে বিভিন্ন ক্ষেত্রে যারা সাকসেস হয়েছে, তারা কিন্তু রাতারাতি সাকসেস হয়নি। তাদের কিন্তু অনেক স্ট্রাগল করে, অনেক পেইন নিয়েই সাকসেস হতে হয়েছে। দ্যাট মিনস তারা কিন্তু স্ট্রেস নিয়েই বড় হয়েছে। বাট গুড পার্ট উইথ দেম যে দে আর ভেরি গুড, মানে দে ক্যান ম্যানেজ স্ট্রেস নাইসলি। এটি হতো তাদের। আর একটা পয়েন্ট আপনাকে বলে আমি আপনাকে দিচ্ছি, সেটা হলো যে আমি যেটা বিশ্বাস করি, এই যে সেটা হলো ওয়ার্কিং এনভায়রনমেন্টেই হোক, আমাদের ফ্যামিলিতেই হোক, সোসাইটিতেই হোক, যত মানুষ সাফার করছে, হ্যাঁ, এই ফিজিক্যালি মেন্টালি, এটা হলো তাদের মূলত অজ্ঞতার থেকে এক,
সেকেন্ডলি হলো সদিচ্ছা, সৎ মানে চেষ্টার অভাবে তারা সাফার করছে, তারা ডাক্তারের কাছে দৌড়াচ্ছে, ডাক্তারকে মানে যা বলছে শুনছে, ওটা কিন্তু আলটিমেট সমাধানও হচ্ছে না এবং প্রচুর টাকা মানে অর্থ ব্যয় করছে অজ্ঞতার কারণে। ধন্যবাদ। রুমা খন্দকার, জি। তাহলে যারা বলছে তারা স্ট্রেসে আছে, তারা অনেক চাপে আছেন, তারা অনেক ধকল সইছেন, তারা কি আসলে অলস ডিমোটিভেটেড কর্মী? আসলে এখানে আমি একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবী হিসেবে যেটা বলতে চাই, যে মানসিক স্বাস্থ্য আসলে স্বাস্থ্যের একটা বড় অংশ জুড়েই আছে। আর মানসিক স্বাস্থ্য তখনই একজন মানুষের স্বাভাবিক বলা যায়, আমরা যদি একটা ডেফিনেশনটাকে হয়তো পুরোটা যাব না, বাট একটা পার্টের কথা বলি, যে প্রতিনিয়ত মানুষের জীবনে যে চাপ আসে, সে যদি হয় সেটাকে মোকাবেলা করে, বা সে যদি এই চাপগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, এটাকেই নির্দেশ করে যে সে মানসিক স্বাস্থ্যের দিক থেকে ভালো আছেন বা স্বাভাবিক আছেন। এখন এটা একটা প্রশ্ন, যে যেহেতু তিনি জানেন না, মান্নান ভাই খুব সুন্দর করে অনেকগুলো পয়েন্টই বলে দিয়েছেন, আমি জানি না কিভাবে আমার চাপ তৈরি হচ্ছে, আমি জানি না এর উৎস কি, আমি জানি না এটা নিয়ে আমাকে কিভাবে কাজ করতে হবে, এবং এটাকে রিমুভ করার জন্য বা ম্যানেজ করার জন্য আমি কি কি স্টেপ নিতে পারি যেগুলো আমাকে হেল্প করবে পারফর্ম করতে, প্রোডাক্টিভিটি বাড়াতে। তখনই মানুষ কিন্তু অলস, যেটা আপনি শব্দটা বললেন, তখনই সে নিজেকে ওই জায়গা থেকে সবচেয়ে বেস্ট ওয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, আইদার ইনঅ্যাক্টিভ আর না হলে অন্য কোনো ওয়েতে নিজেকে মানে এনি হাউ সার্ভাইভ করাতে হবে। বাট প্রোডাক্টিভিটি বা আপনি আমাদের আজকের যে টপিক কর্মক্ষেত্রে চাপের ব্যবস্থাপনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে মানুষকে প্রোডাক্টিভ হতে হলে, প্রোডাক্টিভ কিছু দিতে হলে, গুড পারফরমেন্স দিতে হলে তাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতেই হবে, বিকজ অলওয়েজ আসছে এটা। জনাব মান্নান, আমি একটু অন্য বিষয়ে আলোচনা করতে চাই। বস মানে কি খারাপ, বস মানে কি চাপ? একজন অধস্তন কর্মী এটাই ভাবে, সবসময় বলা হবে তাকে। একজন অধস্তন কর্মীর পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আপনি যদি বলেন যেটা কেমন, এবং একজন বসের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বলেন, কারণ আপনি ফেডেক্স বাংলাদেশের এইচআর হেড, আপনি সেই দুটো দিক থেকে আমার উত্তরে দেওয়ার আগে আপনাকে যদি ধন্যবাদ না জানাই, এটা আমার দিক থেকে কার্পণ্য হবে। সেটা হলো এই ধরনের একটা জীবন ঘনিষ্ঠ, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং সময় উপযোগী একটা সাবজেক্ট আজকে আলোচনা নিয়ে আসার জন্য থ্যাংক ইউ আপনাকে। এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। দেখুন, যে কোয়ান্টাম মেথড আছে, বলে যে দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে। তো এটা আসলে দৃষ্টিভঙ্গি মানে আমাদের যে অ্যাটিটিউড প্রবলেম, এই কারণেই কিন্তু ডিফারেন্সটা বেশি হচ্ছে। ঠিক আছে, অ্যাটিটিউডের কারণে ট্রাস্টে গিয়ে প্রবলেম করে, একে অপরকে আমরা ট্রাস্ট করতে পারি না, ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা ডেভেলপড হয় না, যার ফলে কিন্তু সাফারিংসটা বেশি হয় বোথ সাইড থেকেই। একে অপরের প্রতি যদি রেসপেক্ট না থাকে, ট্রাস্ট না থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু মানে আমাদেরটা ডিফারেন্সটা, কনফ্লিক্টটা বেশি হতে থাকে। এইখানে বসেরও দোষ না, ইন্ডিভিজুয়ালেরও দোষ না, বাট বসের রেসপন্সিবিলিটি এখানে বেশি, যেহেতু সে এক্সপিরিয়েন্সড, যেহেতু সে সিনিয়র, তার নলেজ বেশি, স্কিলস বেশি। তো একজন জুনিয়রকে, তার সাবঅর্ডিনেটকে তৈরি করার কিন্তু মানে তার জন্য সহজ। সাবঅর্ডিনেট বসকে চেঞ্জ করতে পারে না, ঠিক আছে। বাট কেউ যদি পজিটিভ হয়, পজিটিভ হওয়া মানে কি, সে ক্রিয়েটিভ হয়ে যায়। ক্রিয়েটিভ হলে কিন্তু বিভিন্ন সিচুয়েশনে অনেক বেটার সলিউশন আসে। আমি অ্যাড করতে চাই, বানান ভাই যে পয়েন্টগুলো বলেছেন, এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর, ইন্ডিভিজুয়াল কিছু বিষয় থাকে। ব্যক্তি আমি বস, ব্যক্তি আমি অধস্তন অফিসার, কিন্তু আসলে আমি মানুষটা কিভাবে বড় হয়েছি, কোন পরিবেশে বড় হয়েছে, আমার পার্সোনালিটি প্যাটার্নটা কিরকম, আমি পূর্বে থেকেই এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ব্যাপারে আমি কি ধরনের অ্যাটিটিউড, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই আমি একটু বলতে চাই, এই অ্যাটিটিউড যেটা বা আমি আচরণ যদি বলি, এইটা আমরা সবসময় বলি পরিবর্তনের কথা বলি, চিন্তার চেষ্টা করতে হবে, কিন্তু এটা কি আসলে পরিবর্তনযোগ্য ট্রেট, হিউম্যান ট্রেট? একদম, আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আমরা যারা মনোবিজ্ঞানীরা আছি, তারা আমরা এটাকেই ফাইন্ড আউট করার প্রথম স্টেপটা হিসাবে নেই যে তার সেই আপনার অ্যাটিটিউড বলি বা থিঙ্কিং লেভেলটা আসলে কিভাবে তাকে সাফার করছে। আমরা যেটাকে বলি নেতিবাচক চিন্তাগুলো, সেটাই আসলে অ্যাটিটিউডকে রিফ্লেক্ট করে। এর জন্য প্রথম দরকার আমার সেই নেগেটিভ চিন্তাগুলো কি, একই সিচুয়েশনে তিনজন তিন রকম ভাবে চিন্তা করছি। সো একজন করছেন অ্যাডাপটিভ ওয়েতে, একজন করছে নেগেটিভ ওয়েতে, একজন করছি পজিটিভ ওয়েতে। সো এই যে মানুষের পার্থক্য, তার চিন্তা করার ধরনের পার্থক্য কেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এই চিন্তা করাটা কি চিন্তা করবে সেটারও একটা পদ্ধতি থাকে। আমি কি তার আগে আমি একটা প্রশ্ন নিয়ে নিই, আমাদের একজন দর্শক রোমেল, উনি জানতে চাচ্ছেন, আমি সারাক্ষণ চিন্তা করি, আমি এখন কি করব?
এই চিন্তাটা আসলে কি উনি জানতে চাচ্ছেন, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? অ্যাকচুয়ালি কম্প্রিহেন্সিভ কোনো সলিউশন এই ডিসকাশনে অথবা এত অল্প সময়ে এরকম কোনো ম্যাজিক স্টিক নাই যে একজনকে বলে দিলাম আর সে সমাধান পেয়ে যাবে। দ্যাট মিন্স হি নিডস লট অফ facilitation consultations হ্যাঁ, তো হি ক্যান টক টু মি আফটার দিস সেশন। না উনি হচ্ছে দর্শক টেলিভিশন দেখছেন, আমাদের সাথে সরাসরি রিচ করতে পারবেন না আপনি? না না, পরে আমার সাথে সে কথা বলতে পারে। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, আমরা ফিরে এসে আপনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশিলে। আজ আমরা আলোচনা করছি স্ট্রেস ম্যানেজমেন্ট, কর্মক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন স্ট্রেস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং বাংলাদেশ এক্সপ্রেস কোম্পানি লিমিটেডের হেড অফ এইচআর মান্নান এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রুমা খন্দকার এবং জনাব মান্নান, আপনাদেরকে স্বাগত স্টেশনে আরেকবার। জনাব মান্নান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বলছি কর্মক্ষেত্রে স্ট্রেসের কথা বলছি, একজন কর্মী যখন বলেন যে টু মাচ ডেডলাইনস, অনেক দীর্ঘ ওয়ার্ক আওয়ার কথা বলেন যে জব সিকিউরিটি নাই, চাকরি নিশ্চয়তা নাই, বলেন যে ম্যানেজমেন্টের ভিশন বা মিশন পরিষ্কার নয় কর্মীর কাছে, এই বিষয়গুলো আসলে এক ধরনের স্ট্রেস, চাপ বা ধকল তৈরি করে কর্মক্ষেত্রে। আপনি একজন সিনিয়র ম্যানেজার হিসেবে এটা কীভাবে দেখেন? অ্যাকচুয়ালি আমার উত্তরগুলো একটু ডিফারেন্ট হবে, গতানুগতিক হবে না সত্যি বলতে। আমার কাছে মনে হয় যদি প্রত্যেকের একটা ভিশন থাকতো, একটা লং টার্ম পারপাস থাকতো, একটা মিনিংফুল পারপাস থাকতো, তাহলে শর্ট টার্মে যে বিষয়গুলো একজনকে আপসেট করে, ডিমোরালাইজড করে, এটা করতো না। অধিকাংশরই এই ধরনের পরিষ্কার কোনো গোল নেই, ঠিক আছে, যার ফলে ছোটখাটো, আমি বলছি প্রতিষ্ঠান না থাকে তখন একজন কর্মী কি করতে পারে? না, সে প্রতিষ্ঠানের ব্যাপার না, এটা ইন্ডিভিজুয়ালি আমার যদি গোল সেট থাকে, আর আমি যদি এই প্রতিষ্ঠান তো আমার লাইফ টাইমের কিছু না, ওকে, আমার এটা লার্নিং প্লেস। আমি এখানে একটা জিনিস বলি, একটা অ্যাটিটিউড যদি কেউ কাজ করে, লাইক ফার্টিলাইজার স্মেল কিন্তু খুব খারাপ, কিন্তু এটা কি কাজ করে? এটা কিন্তু আপনার গ্রোথের জন্য বিভিন্ন এর কিন্তু ইউজফুলনেস অনেক বেশি। তো আপনার যে কোনো সেটব্যাক, যে কোনো অবস্টাকল আপনাকে পজিটিভলি হেল্প করে। তো সাময়িক কেউ বেতন একটু কম পাচ্ছে, সাময়িক তার প্রমোশন পেলো না, তারপরে সাময়িক তার বস তার সাথে মিসবিহেভ করছে, এই জন্য আমার সময় আমি নষ্ট করব, দ্যাট ইজ স্টুপিডিটি। তার যদি তার কনসেপ্ট ক্লিয়ার থাকে যে আমি কি, আমি কোথায় যেতে চাই এবং আমি তার জন্য চেষ্টা করছি কি না, তো আজকের যে কোনো জিনিসে আমি আপসেট হব না। আমার টাইম আমার সম্পদ, আমি টাইমটাকে অপটিমালি ইউটিলাইজ করব টু গেট দ্যাট গোল। অ্যাবসলিউটলি। এই অ্যাটিটিউডের প্রবলেমেই মানে আমি আপনাকে জানতে চাচ্ছি, একজন কর্মী যখন যদি কোনো একজন কর্মী এই ধরনের অভিযোগ নিয়ে আপনার কাছে যায়, যেটা জনাব মান্নান বলছিলেন যে উনি যদি বলেন টু মাচ ওয়ার্ক প্রেশার, টু মাচ ডেডলাইনস, টু মাচ লং আওয়ার, একই কাজ, তখন আপনি কি পরামর্শ দেন? ফার্স্ট অফ অল আমি অ্যাজ এ প্রফেশনাল তাকে যেটা বলবো যে আসলে কোথায় কোথায় তার আসলে প্রবলেমগুলো হচ্ছে এটা আইডেন্টিফাই করতে হবে। তারপর সে কি তার জব ডেসক্রিপশন সম্পর্কে জানে, একটা পয়েন্ট, এবং সে যদি জব ডেসক্রিপশন জানে সে কোন অফিসে কাজ করে, এটার আলটিমেট পারপাসটা কি, দ্যাট মিনস একটা প্রজেক্টে যে ঢুকবে সে প্রজেক্টের গোল কি, সেখানে তার আসলে রোলটা কোথায়, এবং সে কি জানে যে তাকে দিয়ে আসলে ম্যাক্সিমাম কোন অবস্থান পর্যন্ত পৌঁছানো সম্ভব। দ্যাট মিনস আমি কি জানি যে আমার লিমিটটা কত দূর। এখন আমি যদি বিয়ন্ড মাই লিমিট যাই বা বিয়ন্ড মাই এক্সপেকটেশন যাওয়ার জন্য আমি ফাইট করি, পাশাপাশি মান্নান ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ কথা, আমার গোলটা কি আমি জানি? গোল যদি না জানি আমি ড্রাইভ দিব কিসের উপরে? আর সেটা আমার রাস্তা যদি পয়েন্ট থাকে ওখানে দেন আমি মুভ, কিন্তু আমি জানি না আমি কোথায় যাচ্ছি, বাট আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি। চ্যালেঞ্জটা কি হয়? চ্যালেঞ্জ মে বি ক্রিয়েটেড বাই এমপ্লয়ার, বাই এনভায়রনমেন্ট, চ্যালেঞ্জ ক্যান বি ক্রিয়েটেড বাই সেলফ। আমি যদি আমার চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারি সেটাই তারাই হয় শক্তিশালী, তাদের এনভায়রনমেন্ট তাদের খুব বেশি নষ্ট করতে পারে না। আমি আর একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করি, পরে আপনার খন্দকার আপনার কাছে আমি যাব, যেটা বলি যে আমরা বস খারাপ,
ঠিক আছে, আমরা বললাম যে বস সবসময় হয়তো খারাপ নয়, কিন্তু কখনো কখনো সত্যিকার অর্থে হয়তো বস খারাপ হয়। এই সিনিয়র ম্যানেজমেন্টকে আসলে ট্রেন করবার জন্য কর্পোরেট হাউস বা আপনারা যারা প্রতিষ্ঠান চালান তারা আসলে কি করেন? তাদের কি কখনো ট্রেনিং করেন? তাদের কি বোঝান যে না আপনাকে হয়তো আপনার অধস্তনের সাথে এইভাবে ব্যবহার করলে হবে না, এইভাবে করবে? এই ট্রেনিং বা এই প্রশিক্ষণ কি আসলে আপনারা ব্যবস্থা করেন কি? আসলে আমি যখন ট্রেনিং ক্লাস বা আমরা কখন বুঝবো বা যে কোন boss খারাপ? ট্রেনিং এর তার পার্টিসিপেন্ট হিসেবে থাকি, হ্যাঁ। তখন পার্টিসিপেন্টদের একটা কথা থাকে যে আমাদের তো শেখানো দরকার নাই, বরং আমার বসদের, বিশেষ করে লিডারশিপের উপর যখন কখনো আলোচনা হয়, কথা হয়, বলে এই কথাগুলো যদি আমার লিডার জানতো, আমার বস জানতো, তাহলে আমরা বেশি ভালো হতো, বেশি আমাদের উপকার হতো। তো বিষয়টা হলো আসলে লার্নিং এর বিষয়টা অনেকখানি নিজের উপরে নির্ভর করে। কেউ যদি নিজেকে ইমপ্রুভ করতে চায়, কেউ যদি তার কারেকশন চায়, তখন কিন্তু লার্নিংটা ভালো হয়। এখন ইন্টেনশনালি যদি আমি শুনছি আর ওইটা মানছি না, তাহলে তো কোনো কাজ হবে না, একটা জিনিস। আচ্ছা, আর আরেকটা, হ্যাঁ, যদি কারো লার্নিং এর সে আগ্রহ থাকে তখন কিন্তু সে চেঞ্জ হয়, চেঞ্জের আগ্রহ থাকলে সে চেঞ্জ হয়। আর আরেকটা জিনিস হলো যে হ্যাবিটটা কিন্তু চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট। বসের হ্যাবিট কেমন করবেন আপনি? সেটাই বলতে, চেঞ্জ করা যায় না, ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। তাই বলে চাকরি ছেড়ে দেবে মানুষ না, সেই দিক দিয়ে রেসিপ্রোকাল বসও কারেকশন হয় যখন এইচআর এর দৃষ্টিভঙ্গিতে আপনারা আসলে কি ধরনের ব্যবস্থা রাখেন? এটা না, ডেফিনেটলি সেখানে অনেক অ্যাপ্রোচ আছে। একটা হলো ডেফিনেটলি তাদের জন্য তাদের লেভেলের ট্রেনিং আছে, যে ট্রেনিংটাকে তারা অনেক গুরুত্ব দিবে, যেখানে যারা সাকসেসফুল লিডার কথাগুলো বলবে, কোনগুলো ভালো কথা, তারা সেগুলো ভালোভাবে শুনবে এবং সেগুলো তাদের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এটা হয় তো এই কারণে তাদের সেই ধরনের গুরুত্বপূর্ণ মানে ট্রেনিং অ্যারেঞ্জ করতে হয়। একটা ভালো বই আপনি দিতে পারেন, যে বইতে অনেক ভালো শিক্ষণীয় আছে। তো মানুষ মানে কোনো ট্রেনিং ক্লাসে যা শিক্ষা না নেয়, একটা বই পড়লে কিন্তু সে অনেক বেশি তার লার্নিং হয় এবং মোটিভেটেড হয়। আমার এটা নিজের এক্সপিরিয়েন্স, আমার নিজের ভিউজ বললাম। তো সেই ক্ষেত্রে তাদের ভালো ভালো বই দেওয়া যায়। এক, সেকেন্ডলি কমপ্লেইন, অফিশিয়াল ফর্মাল কমপ্লেইন লজ করবার কোনো ব্যবস্থা রাখবেন না? অবশ্যই, হ্যাঁ, ইউ আর ভেরি কারেক্ট। আমি ভুলে গেছি, যেমন আমাদের ফেডেক্সে একটা খুবই চমৎকার প্র্যাকটিস আছে, সার্ভে ফিডব্যাক অ্যাকশন। Exactly, employee ঠিক আছে, survey, feedback, we have হ্যাঁ। got a checklist with lot of questions regarding leadership, working environment, policy matters, lot of things. ওকে, আমরা কোশ্চেন সেট করি, করে ওইগুলোতে এবং কে রিপ্লাই করছে আমরা কিন্তু ওটা বেনামে হয়। Absolutely, সেটাই। ওটা কিন্তু আমরা যাতে নির্ভয়ে সে উত্তর করতে দিতে পারে, পারে, সেই ব্যবস্থা আপনারা ওতে এসে দেখা যাচ্ছে যে লিডারশিপ স্কিলে গিয়ে যদি কেউ যদি কম নাম্বার পাচ্ছে, সেখানে তখন তাকে তাকে ফিডব্যাক বোঝানো দিচ্ছি হয়। যে বুঝতে আপনার পেরেছি, লিডারশিপ বুঝতে পেরেছি। ইমপ্রুভমেন্টের ধন্যবাদ, স্কোপ আছে। ধন্যবাদ। জনাব মিস খন্দকার, আপনি যদি বলতেন যে আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয় যে অফিসিয়াল তো কিছু পলিসি থাকেই, কিছু কিন্তু ট্রেনিং এর যে বিষয়গুলো সিনিয়র ম্যানেজমেন্টকে হেল্প করতে পারে, যে তার এমপ্লয়ীদের বার্ন আউট গুলো কখন হয়, কখন টার্নওভার হচ্ছে, দ্যাট মিন্স এমপ্লয়ি চেঞ্জ করতেছে, আপনার জব কুইট করছে। তারপরে আছে যে সে কনফ্লিক্ট যদি ক্রিয়েট করে উইদিন টিম, কারণ সে সিনিয়র ম্যানেজমেন্ট, তারা বুঝতে পারে টিমের মধ্যে যখন কনফ্লিক্ট হয়, এগুলো কিন্তু সবই এক ধরনের সাইন দেয় ম্যানেজমেন্ট আসলে কিভাবে টিমকে হ্যান্ডেল করছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টিম ম্যানেজমেন্ট ট্রেনিং, কনফ্লিক্ট রিজলিউশন ট্রেনিং, দেন তাকে জানতে হবে বার্নআউট কি জিনিস, কেন, কিভাবে টিমকে ফিডব্যাক দিয়ে টিমকে ইমপ্রুভ করে তার সঙ্গে এক ধরনের রিসিপ্রোকাল রিলেশনশিপে যাওয়া যায়। এটা একটা করা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে অর্গানাইজেশন নিজে কিছু ইনিশিয়েটিভ নিতে পারে থ্রু পলিসি, থ্রু অ্যাপ্রেজাল। অ্যাপ্রেজাল আমরা জানি যে শুধুমাত্র অধীনস্থ যারা, তারাই শুধু অ্যাপ্রেজালের ফিডব্যাকটা নিবে, অ্যাপ্রাইজাল করতে পারে। সেম, হ্যাঁ, ওটা আসলে বোথ ওয়ে। 360 ডিগ্রি যে অ্যাপ্রাইজাল সিস্টেম, হ্যাঁ, সেখানে ওটা হলো বললে এটা ডিফারেন্ট দিক থেকে হয়। আমি কিছু দর্শকের প্রশ্ন নিয়ে, অনেক দর্শক অনেক প্রশ্ন পাঠিয়েছেন। জি। মিতু উনি বলছেন যে ডিসঅর্ডারের সিজোফ্রেনিয়াতে মধ্যে আমাকে সবসময় পড়তে হয়, অফিসের কাজের ক্ষেত্রে এই ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা এটা? আনোয়ারা পারভিন তৃষ্ণা, বারবার দুঃখের কথা মনে হয়, এটা কি ধরনের, এই ক্ষেত্রে আসলে আমি কি করতে পারি, ওভারকাম করতে পারি? মিলাদ রাশেদ, হাউ টু রিকভার ফ্রম ক্লাস্টার ফোবিয়া? সবই মেন্টাল হেলথ প্রবলেম রিলেটেড কোশ্চেন। আর সবচেয়ে বড় কথা যে প্রবলেম দুই ধরনের, সাইকোটিক, নিউরোটিক। দ্যাট মিন্স ক্রনিক আর হচ্ছে নর্মাল লাইফে যে প্রবলেম হয়। সিজোফ্রেনিয়া যেটা মেনশন করেছেন, এখানে যে কটা প্রবলেমের কথাই বলা হয়েছে, থ্রু ম্যানেজমেন্ট, সে যদি প্রপার জায়গায় আসে, ডায়াগনোসিস হয়, ব্যক্তিগত জীবনেই হোক, তাকে প্রপার জায়গায় আসতে হবে, ডায়াগনোসিস হতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, দেন এভরিবডি ক্যান কন্টিনিউ দেয়ার প্রোডাক্টিভ লাইফ। খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মান্নান, আপনাকেও ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে। আচ্ছা, একটা কথা,
স্ট্রেস কিন্তু একদম এলিমিনেট করা যাবে না, রিডিউস করা যাবে, এটা জানতে হবে। স্ট্রেস কিন্তু কেউ যদি মনে করে যে স্ট্রেস এটা ভুল ধারণা। স্ট্রেস হলো রিডিউস করতে পারে, এলিমিনেট করতে পারে না। ধন্যবাদ। এবং স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, সবার এটা জানা উচিত। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমাদের কথা হবে। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।